ওয়েলকাম ব্যাক। গার্মেন্টস মার্চেন্টাইজিং বাংলা কোর্সের আমরা পার্ট 3-তে চলে আসছি। তো আমাদের আগের পার্টগুলোতে আমরা মোটামুটি অনেক ব্যাপার সম্পর্কে জেনেছি। তো স্টেপ বাই স্টেপ আমাদের বর্তমানে যে পার্টটা, সেই পার্টটাতে আমরা কোন জিনিসগুলো সম্পর্কে জানবো সেটা একটু বলে নিই। তো আজকের যে পার্টটা, সেই পার্টটার যে আলোচনার টপিকসগুলো, সেই টপিকসগুলো হচ্ছে গ্লোবাল ফ্যাশন ডিজাইনারদের আইডিয়া ও কালার ফোরকাস্ট, এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। তারপর হচ্ছে হাই রেপুটেড যে কান্ট্রিগুলো থাকে, কান্ট্রিতে মোড বোর্ড কীভাবে হয় এবং সেভাবে সিজনাল চেঞ্জ অনুযায়ী কীভাবে গার্মেন্টসগুলোকে সিলেক্ট করা হয় সেটা জানবো, এবং কীভাবে একটা প্যাটার্ন ক্রিয়েট করতে হয়। প্যাটার্ন ক্রিয়েটের যে কমপ্লিট মেথডটা আছে, সেই মেথডটা সম্পর্কে আমরা একটা কনসেপ্ট নিব। তো আমরা চলেন স্টেপ বাই স্টেপ শুরু করি। এখন প্রতি বছর প্রতিটা দেশের মোটামুটি বড় বড় কান্ট্রি বলেন, ছোট কান্ট্রি বলেন, প্রত্যেকটা দেশের সব ডিজাইনাররা একসাথে বসে চিন্তা করে যে আমাদের নেক্সট ইয়ারে কোন কোন কালার কম্বিনেশনে আমাদের যে গার্মেন্টসগুলো আছে সেই গার্মেন্টসগুলোকে উৎপাদন করা হবে। তো যারা বড় বড় ডিজাইনার বা ফ্যাশন ডিজাইনার থাকে, তারা আসলে তাদের যে কালার সেন্সটা আছে সেই সেন্সটাকে কাজে লাগিয়ে তারা ওই কালারের কম্বিনেশনটা চিন্তা করে। ধরেন এখন হচ্ছে 2021 সাল, 2023 সালে কী টাইপের বা কোন কালারের কী টাইপের কাপড়গুলো চলবে সেটা নিয়ে কিন্তু অলরেডি ডিজাইনাররা ফোরকাস্ট করে ফেলেছে যে 2023 সালের যে কাপড়গুলো হবে সেই কাপড়গুলো এখনই তারা কোন ট্রেন্ডের হবে, কোন কালারের হবে, সেই কম্বিনেশনটাকে অ্যাকচুয়াল প্রিসাইজ করে সবাই ডিটারমাইন্ড হয়ে নামি দামি যত বড় বড় ব্র্যান্ড আছে তারা কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে 2023 সালের কালার কম্বিনেশন হবে এইরকম। অর্থাৎ বিভিন্ন ইন্সপায়ারেশন থেকে আইডিয়া জেনারেট করে সেই আইডিয়া জেনারেশনটাকে যখন পরবর্তীতে ডিজাইনিংয়ে বা ম্যানুয়াল ডিজাইনিং হোক বা অটোমেটেড ডিজাইনিং হোক, সেই ডিজাইনিংয়ে যখন একটা গার্মেন্টসের জন্য ডিজাইন করা হয়, সেই ডিজাইনিংয়ে কালার একটা অনেক বড় ইম্প্যাক্ট। এই কালারটার আসলে ফোরকাস্টটা করা হয় হচ্ছে প্রতি 2 বছর পূর্বে। তো আমার মনে হয় এটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। এরপরের যে ব্যাপারটা সেটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে সিজন ওয়াইজ ফোরকাস্ট। অর্থাৎ বড় বড় কান্ট্রি যেমন মনে করেন যে ইউনাইটেড স্টেটের মধ্যে দেখা গেছে আপনার স্প্রিংয়ে কোন কালারের জামা পরা হবে অথবা সামারে কোন কালারের জামা পরা হবে, ওইরকম 2টা সিজনে ভাগ করে তারপর তাদের যে শপিং মলগুলো আছে ওই মলগুলোতে ওরা হচ্ছে ওদের এই ফ্যাব্রিক্সগুলো বলেন বা গার্মেন্টসগুলোকে প্রেজেন্ট করে। এখন আমরা যদি আসলে ইউনাইটেড স্টেটস না গিয়ে আমরা ইউকেতে বা ইউনাইটেড কিংডমের দিকে যাই, তখন তারা হচ্ছে 4টা সিজন বা 3টা সিজন ক্রিয়েট করে, ঠিক আছে। সেটা হতে পারে আপনার স্প্রিং, সামার, তারপর হচ্ছে অটাম এবং হচ্ছে উইন্টার। ওইরকম 4টা সিজনে প্রত্যেকটা সিজনকে টার্গেট করে সেই সিজনে কোন টাইপের বা কোন কালারের জামাগুলো বেশি চলবে বা কোন টাইপের জামাগুলো অ্যাপ্রুভড ছিল সেই টাইপের জামাগুলো তারা ডিসপ্লেতে নিয়ে আসে। তখন সেই অনুযায়ী ওই কালার সেন্সটাকে কাজে লাগিয়ে ওই সিজন অনুযায়ী কিন্তু ওই জামাগুলো প্রদর্শিত হয়। আমরা যখন প্রকৃতি থেকে কোনো একটা কালার সেন্স নিয়ে এরকম একটা ডিজাইন ক্রিয়েট করি, ওই ডিজাইন ক্রিয়েশনকে সামনে রেখে আমরা কিন্তু পরবর্তী ফ্যাব্রিক্সগুলো কী হবে বা ডিজাইনগুলো কী হবে এগুলো আমরা প্রেডিক্ট করি। যেমন এরকম বুদ্ধিস্ট যারা আছে, বুদ্ধিস্টদের একটা কালার আছে, যেমন এই কালারটাকে ওরা টার্গেট করে ওইটাকে থিম চিন্তা করে কিন্তু দেখা গেছে যে এই টাইপের জামাগুলো বা এই টাইপের ফ্যাব্রিক্সগুলো বা যে কোনো একটা ফ্যাব্রিক্স ক্রিয়েট করার আগে বা ডিজাইন করার আগে ওই বুদ্ধিস্টদের যে কালার প্যালেটটা আছে ওই প্যালেটটাকে কিন্তু এখানে সুইং করা হয়েছে। এখন এটার যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনে যারা হচ্ছে ফ্যাশন ডিজাইনার তারা হচ্ছে তাদের ফ্যাব্রিক্সগুলো, তারা তাদের ক্লথ বা গার্মেন্টসগুলোকে ওইভাবে ডিজাইন করে থাকে। তার মানে হচ্ছে হাইপিয়ার যে সকল কান্ট্রি আছে সেই সকল কান্ট্রিতে প্রত্যেকটা সিজন অনুযায়ী কোন সিজনে কী টাইপের জামা বা কোন কালারের জামাটা বেস্ট অ্যাপ্রোচ হতে পারে বা ডিমান্ড ক্রিয়েট করতে পারে, ওইটা কিন্তু যারা বড় বড় ব্র্যান্ডের অ্যানালিস্ট আছে ওই অ্যানালিস্টরা ওইটা অ্যানালাইসিস করে আগে থেকেই খুঁজে বের করে রাখে, যাতে করে ওই নির্দিষ্ট সময়ে ওই টাইপের বা ওই ডিমান্ড অনুযায়ী ফ্যাব্রিক্স বা গার্মেন্টসগুলো ওরা মার্কেটে ডিসপ্লে করতে পারে। দ্যাটস ওয়াই সিজন ওয়াইজ যে কম্বিনেশনটা, সেই কম্বিনেশনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তারপর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ক্রিয়েট প্যাটার্ন। অর্থাৎ প্যাটার্ন কীভাবে ক্রিয়েট করতে হয়, যেটা আমি বলেছিলাম যে আমাদের স্লাইডে আমরা প্যাটার্ন ক্রিয়েট নিয়েও কথা বলবো, ঠিক আছে। এই প্যাটার্নটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমি যেটা অলরেডি আমার ফার্স্ট স্লাইডে বলে দিয়েছিলাম। প্যাটার্নটা কীরকম, অর্থাৎ কোনো একটা জামা আমরা যেভাবে ক্রিয়েট করতে চাই সেটার কিন্তু একটা মেজারমেন্ট আছে। ধরেন এটা হচ্ছে একটা কাটিং বোর্ড, যেহেতু একটা কাটিং বোর্ড, এই কাটিং বোর্ডের মধ্যে কিন্তু দেখা গেছে একটা জামা কী টাইপের হবে সেটা কিন্তু ম্যানুয়ালি বোর্ডে ড্র করা হচ্ছে। তো এরকম একটা ডামি যখন ড্র করা হয়, অর্থাৎ ফ্যাব্রিক্স যখন রোলে চলে আসে, এই রোল থেকে ওই কালার কম্বিনেশনটাকে অ্যাডজাস্ট করে এই মনে করেন যে মেজারমেন্টের জন্য যে ছক, ঠিক আছে, বা কাটিং বোর্ড ক্রিয়েট করা হয়, কাটিং বোর্ড অনুযায়ী কিন্তু ওই ফ্যাব্রিক্সগুলোকে বা ওই ক্লথগুলোকে বা রোল যেই গার্মেন্টসগুলো ওইগুলোকে কেটে নেওয়া হয়। তো এই প্যাটার্নটা ক্রিয়েট করা হয় এই কারণে যাতে করে খুব সহজে কাটিং মাস্টার ওই অনুযায়ী ওই মেজারমেন্ট অনুযায়ী ওই কাজগুলো করতে পারে।
যেমন এখানে খেয়াল করেন প্রত্যেকটা জায়গায় এখানে একটা ওভাল শেপ ক্রিয়েট করা হয়েছে, এখানে একটা স্ট্রেইট, এখানে একটা কাটিং কর্নার ক্রিয়েট করা হয়েছে, যেভাবে যা প্রয়োজন সেভাবে কিন্তু কাজগুলো করা হয়। তো এইখানে যখন কাটিং বোর্ড দিয়ে এই টাইপের একটা মেজারমেন্ট করা হয় এটাকে বলা হয় প্যাটার্ন বা ফ্ল্যাট প্যাটার্ন। তো ফ্ল্যাট প্যাটার্নটা মোটামুটি সহজ, কিন্তু ড্র্যাপিংটা মোটামুটি তার তুলনায় একটু তুলনামূলক কঠিন। তো ড্র্যাপিংয়ের ব্যাপারটাতে আসি। ড্র্যাপিংয়ের ব্যাপারটা হচ্ছে অনেক সময় অনেক গার্মেন্টস থাকে, লেডিস গার্মেন্টসের মধ্যে স্পেশালি দেখা যায় যে এখানে আসলে একটা মেজারমেন্ট থাকে, হইতে পারে সেটা 45, 65 এরকম একটা মেজারমেন্ট থাকে, যেটাকে আমরা ম্যানিকুইন বলি। ওই ম্যানিকুইনের মেজারমেন্ট অনুযায়ী বডি ফিটের যে রেশিওটা বা বডি ফিটের যেই গার্মেন্টসের যে মেজারমেন্টটা, সেই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কাজটা করা হয়। ধরেন আমার রোল যে ফ্যাব্রিক্স ছিল, এই রোল ফ্যাব্রিক্সটা তারা কি করে ওই রকম একটা ড্র্যাপিংয়ের উপর পরায় দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা যখন ড্র্যাপিংয়ের উপরে পরায় দেওয়া হয় তখন এটাকে বডি ফিটেড করার জন্য আমার দেখা গেছে কিছু কিছু আলেজ থাকে বা অতিরিক্ত অংশ থাকে, যে অতিরিক্ত অংশটা এখানে থাকবে সেই অতিরিক্ত অংশটা প্রথম অবস্থায় কী করা হয়, পিন দিয়ে কুচি দিয়ে এখানে ফিটেড করে রেখে দেওয়া হয়। অর্থাৎ এখানে যেই অতিরিক্ত গার্মেন্টসটা থাকবে সেটা পেছনের দিকে কুচি দিয়ে রেখে দেওয়া হয়। আবার এখানে ধরুন একটা কাটিং ছিল, এই কাটিংটা করা হয়েছে, এখানে স্লিভের এখান থেকে মেজারমেন্ট করে কেটে ফেলা হয়েছে, এই কেটে ফেলাটা এখানে হয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনার ড্র্যাপিং প্রসেসে খুব সহজেই প্রত্যেকটা জিনিসকে কেটে ফেলা হয় বা ভিতরে ঢুকিয়ে ফেলা হয়। পরবর্তীতে যখন ফাইনাল কাটিং মাস্টার এটাকে কাটার সময় সে কী করে ওই রকম নির্দিষ্ট মেজারমেন্ট অনুযায়ী যেটুকু এটার ভিতরে কুচি অবস্থায় ছিল, এই কুচি অবস্থায় যেটুকু ছিল এটা কিন্তু এখানে মেজারমেন্ট করে কেটে ফেলা হয়। যেমন এখানে স্লিভ ছিল, এই স্লিভটাকে কেটে ফেলার পরে কাটিং করার পর ডিজাইনটা এরকম চলে আসছে। তারপরে যখন এটা সুইংয়ে যায় অর্থাৎ সেলাইয়ের মধ্যে যায়, সেলাইয়ের মধ্যে যাওয়ার পরে কিন্তু এটা মোটামুটি একটা ফ্যাব্রিক্সের কমপ্লিট গার্মেন্টসের রূপটা এখান থেকে পায়। তার মানে হচ্ছে ফ্ল্যাট প্যাটার্ন কি? ফ্ল্যাট প্যাটার্ন হচ্ছে যেটা একটা কাটিং বোর্ডের মধ্যে একটা প্যাটার্ন ক্রিয়েট করে করা হয় সেটা। আর ড্র্যাপিংটা কি? ড্র্যাপিংটা হচ্ছে মোটামুটি একটা বডি শেপের সাইজ থাকে, যেটাকে ম্যানিকুইন বলা হয়। এটার ভেরিয়াস টাইপের সাইজ হইতে পারে, অর্থাৎ বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওর যদি 3টা 4টা বা 5টা সাইজ থাকে, সেম সাইজ অনুযায়ী সরাসরি রোল যেই ফ্যাব্রিক্সটা থাকে এই রোল ফ্যাব্রিক্সটাকে এটার উপরে জড়াইয়ে দিয়ে তারপর আলেজ অংশটাকে কেটে একদম ফিটেড করে এইভাবে করা হয়। এখন এই পুরো প্রসেসটাকে যখন করা হয় সেই পুরো প্রসেসটার একটা মেজারমেন্ট থাকে, সেটা কাটিং বোর্ড অনুযায়ী হতে পারে অথবা ড্র্যাপিং অনুযায়ী হতে পারে। সেই মেজারমেন্টগুলোকে প্রত্যেকটা পিসের মধ্যে মার্কিং করে রাখা হয় এবং সেভাবে এটাকে রিফাইন করা হয়, যাতে করে পরবর্তীতে ওই রিফাইন অনুযায়ী এটাকে অ্যাড করলে খুব সহজেই আমার কমপ্লিট গার্মেন্টসটা ক্রিয়েট হয়ে যায়। তো এই প্যাটার্ন ক্রিয়েশনটাও হচ্ছে আমাদের যখন এই মার্চেন্টাইজিংয়ের মধ্যে যখন ডিজাইনার ডিজাইন করবে বা কাটিং মাস্টার কাটবে তখন এটা অনেক ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে ক্রিয়েট প্যাটার্নের মধ্যে আমরা ম্যানুয়ালি ব্যাপারটা করতে পারি অথবা হেল্প অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের হেল্পের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার ইউজ করে করতে পারি। আবার সেম জিনিসটা যেমন আমরা কাটিং বোর্ডটা হার্ড পেপার কপির মধ্যে আমরা করতে পারি, যেখানে প্রত্যেকটা কম্পোনেন্ট থাকবে, কম্পোনেন্ট এবং গার্মেন্টসের যে এক্সাক্ট সাইজ এবং শেপ থাকবে, যেটা আমি আপনাদেরকে আগে বললাম যে এখানে প্রত্যেকটা পিস যখন কাটা হচ্ছে এটা কিন্তু একটা এক্সাক্ট সাইড আছে, হ্যাঁ, যে সাইজটা আছে এই সাইজ অনুযায়ী হচ্ছে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যখন কোনো একটা জামা কাপড় ধৌত করা হয়, ধৌত করার পরে এটা আগের সময় বেশি হইতো আর কি, দেখা গেছে নর্মাল সাইজ আছে 28, এটা ধোয়ার পরে আর এটা 2 mm অথবা 2 সেন্টিমিটার কমে যাচ্ছে, যেটাকে বলা হয় শ্রিঙ্ক বা শিম। এখন এই যে শিম যে হয়ে যাচ্ছে সেটা কি করা হয়, সেটা হচ্ছে আগে আমাদের যে নর্মাল যে রোলটা থাকবে সেই রোলটাকে শিম টেস্ট করতে হবে। শিম টেস্ট করে দেখতে হবে যে এইটাকে যদি কোনো কারণে মনে করেন যে আবার পুনরায় ভেজানো হয় বা ওয়াশ করা হয়, ধৌত করা হয়, তারপরে এটার অ্যাকচুয়াল সাইজটা কেমন আসে। এখন সেই অ্যাকচুয়াল সাইজটাকে মেজার করি। ধরেন আমার যে জামাটা, এই জামাটা যদি আমি নর্মালি মনে করেন যে মেজারমেন্ট আমার ছিল 32, এখন আমি এটাকে যখন ওয়াশ করব, ওয়াশ করার পরে শিম হওয়ার পরে এটা হয়ে গেছে 28। তার মানে কি আমার 4 মিলিমিটার বলেন বা 4 সেন্টিমিটার বলেন, এটা কিন্তু ডিক্রিজ হয়ে গেছে। এখন আমি যখন এটা কাটিং বোর্ডের মধ্যে এটা প্যাটার্ন অনুযায়ী কাটবো তখন কিন্তু আমার এই 28টাকে কনসিডারেশনে রেখে যে যতখানি শিম হয়ে চলে যাচ্ছে এটাকে এক্সট্রা অ্যালাউন্স হিসাবে রেখে সেই অ্যালাউন্সটা বাড়িয়ে দিয়ে, অর্থাৎ যে 4 সেন্টিমিটার কমে গেছে 4 সেন্টিমিটার বাড়ায় দিয়ে আমি যখন এটাকে সুইংয়ের মধ্যে বা সেলাইয়ের মধ্যে দিব তখন এটা কি, এটা হচ্ছে ড্রাইং টেস্টের পরে অথবা এটা ওয়াশিং টেস্টের পরে কিন্তু এটা পারফেক্টলি এটার প্রপার সাইজটা মেনটেন হবে। এই জন্য প্যাটার্ন ক্রিয়েটের ক্ষেত্রে শুধু প্যাটার্ন ক্রিয়েশনের জন্য শুধুমাত্র মেজারমেন্ট জানলেই যে হবে ব্যাপারটা তা না, সেখানে আমাদেরকে ওই অ্যালাউন্সটাকে কনসিডারেশনে রেখে, শিমটাকে কনসিডারেশনে রেখে, শ্রিঙ্কেজটাকে কনসিডারেশনে রেখে আমার এক্সট্রা অ্যালাউন্সটা কত বা কত সেন্টিমিটার হবে, ঠিক আছে, সেই সেন্টিমিটারটাকে অ্যালাউন্স রেখে তারপরেই কিন্তু কাটিং বোর্ডের মধ্যে আমি ফ্ল্যাট প্যাটার্ন করি অথবা আমি এখান থেকে যদি ড্র্যাপিং করি ওই ড্র্যাপিংয়ের মধ্যে অ্যালাউন্সটা অ্যাড করেই কাটতে হবে। দ্যাটস ওয়াই এই প্যাটার্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং কাটিংয়ের ক্ষেত্রে এই যে এই ব্যাপারগুলো আছে, ইনফ্লুয়েন্সগুলো আছে, এই কনফ্লুয়েন্সগুলোকে মাথায় রেখে বা ইনফ্লুয়েন্সগুলোকে মাথায় রেখেই কিন্তু কাটতে হবে।
তো এটাই ছিল মোটামুটি এই অংশের বিস্তারিত ব্যাপার। তো আশা করি মোটামুটি আপনারা এগুলো সম্পর্কে একটা কনসেপ্ট পেয়েছেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এক লাইক বাটনে ক্লিক করবেন, আর আমার চ্যানেলটা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক বেশি ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন, আর যদি সম্ভব হয় তাহলে একটু শেয়ার করে দেবেন। তো ভালো থাকেন। নেক্সট পার্টে আমরা নতুন কোনো একটা টপিকস নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।